अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, अन्याय विरुद्धे प्रतिबाद। জানি না কোথায় রেখেছে আমার হোয়াইট শার্টটা। একটাও কাজের জিনিস পাওয়া যায় না। কে জানে কোথায় রেখেছে আমার হোয়াইট শার্ট। জাহ্নবী, কি হয়েছে? জাহ্নবী, আমার হোয়াইট শার্টটা কোথায়? আর এখানে এই ফালতু জিনিসপত্র কেন রেখেছো তুমি? হ্যাঁ, তো এত চেঁচাচ্ছ কেন? এখানেই আছে নিশ্চয়ই। শার্টের জন্য এত কথা শোনাচ্ছ, সরো এদিকে। তাড়াতাড়ি করো, আমার দেরি হচ্ছে। তোমার কি মনে হয় আমি কি পাগল নাকি? চেঁচাচ্ছি কেন মানে আমি বুঝতে পারি না। এই সরে এসো দেখি। এই দামি দামি শাড়িগুলো এখানে কেন রাখো তুমি? এই কসমেটিক্স আর এই হ্যান্ডব্যাগস আর এই সমস্ত ফালতু খরচা কেন করো তুমি? দেখো, এই জলের মতো তুমি যে পয়সাগুলো খরচা করছো সেটাকে কামানোর জন্য দিনরাত এক করে দিই আমি। স্কুল থেকে টিউশন থেকে বাড়ি আসতে আমার চটি ক্ষয়ে যায় তোমার এই শখকে পূরণ করতে। আর তোমার চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই দেখো, এগুলো কি এগুলো বেকার জিনিস। ঠিক আছে এত কথা বলার কোনো দরকার নেই। সরো, বুঝে দিচ্ছি আমি, সরো। হ্যাঁ, পেয়ে গেছি জামা। ছেড়ে দাও, কালকে জামাটাই আমি পরে যাচ্ছি। স্কুলে সবাই হাসবে তো হাসুক, তোমার কি? আর তোমার এই বেকার জিনিসপত্র কেনা এবার তুমি বন্ধ করো আর নিজের চাহিদাগুলো কমাও। টাকার গাছ নেই আমার কাছে। কন্ট্রোল করো, অদ্ভুত লোক একটা। এই নাও চুমকি দিদি, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এই নাও। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও চুমকি দিদি, কি সুন্দর গো এই শাড়িটা। একদম নতুন ডিজাইন। কোথা থেকে নিয়েছো? কি রে, তুই তো জানিস যে আমার এরকম এক্সপেন্সিভ আর ডিজাইনার শাড়ি কি পছন্দ। জানিস, এই শাড়িটা না আমি 2 দিন আগে দিল্লির একটা ডিজাইনার শোরুম থেকে কিনেছি। শাড়িটা 15,000 টাকা দাম। 15,000? আমাদের শহরে এই ধরনের শাড়ি তো কোথাও পাওয়াই যায় না। কলকাতায় পাওয়া যাবে না তো কি হয়েছে তাতে দিদি ভাই? এখনো এই রাস্তাটা কেনার জন্য অনেক রাস্তা আছে। আমি আজ এই শাড়িটা যে কোনো মূল্যেই কিনেই ছাড়বো। চুমকি দিদি, আমি তো ভুলেই গিয়েছি, আমার ঘরে আসলে জামা কাপড় থালা বাসন সব পড়ে আছে। আর দেখো, একটু পরে ও চলে আসবে। তো এক কাজ করো, তুমি তোমার বাড়ি যাও, নিজে সব কাজ সেরে নাও, বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি রে। অ্যাকচুয়ালি আমাকে না নিজের বাড়িতে এইসব ছোটখাটো কাজের ব্যাপারে একদম ভাবতে হয় না। এইসব ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এইসব কাজের জন্য প্রচুর কাজের লোক আছে। আমি তো শুধু ওদেরকে অর্ডার দিই ব্যাস। এনিওয়েজ, তুই কাজ করে নে। তোর এইসব ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা পরে দেখা হবে। হ্যাঁ, ওকে চুমকি দিদি, বাই চুমকি দিদি, টেক কেয়ার।
জাহ্নবী, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে টিচার্স মিটিং আছে, বেরোতে হবে। খাবার? হ্যাঁ। খাবার তো আমি কিছু রান্না করিনি আজকে। কেন? মোহন, তুমি এসব কি কথা বলো বলো তো? ঘরের সব কাজ আমার একার হাতে সারতে হয়, সেটা তুমি জানো? এই ঘর ঝাড়, মোছ, বাসন মাজা সব আমাকে একা হাতে করতে হয়। এই দেখো, কোমর আমার বেঁকে গেছে, হাত পায়ে আমার ব্যথা হয়। ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে নি, তারপরে না হয় রান্না করতে যাব। তখনই দেখলাম তুমি চলে এলে। আর আমাকে দেখো, কত কষ্ট হচ্ছে তোমার জন্য, রান্নাই করতে পারলাম না বলে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি ক্যান্টিনে কিছু খেয়ে নেবো, তুমি আরাম করো, ঠিক আছে? যাও। আচ্ছা, মা কোথায়? ওই তো গুপ্তদের বাড়ি আছে না, ওখানে সত্যনারায়ণের পুজোতে গেছে। ও, আমি বেরোচ্ছি তাহলে, ক্যান্টিনে খেয়ে নেবো। মোহন মোহন মোহন, আমাকে না বাড়ির কিছু জিনিস লাগবে, তো টাকা লাগবে, 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ। জাহ্নবী, কিছুদিন আগেই তো তোমাকে আমি মাসের খরচাটা দিলাম, কোথায় গেল টাকা? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি টিচার্স মিটিং এর জন্যই বেরোচ্ছি। হ্যাঁ স্যার, 5 মিনিট লাগবে স্যার। দেখো জাহ্নবী, আমি এত টাকা ইনকাম করি না যে 2-3 দিন অন্তর অন্তর তোমাকে আমি 10,000, 15,000 করে টাকা দেবো। এবার যখন পরের মাসে স্যালারি আসবে তখনই আমি টাকা দেবো তোমাকে, ততক্ষণ বাড়িতে যা আছে সেটা দিয়ে কাজ চালাও। সেই জন্যই বলি, ফালতু খরচা কম করো তুমি। 15,000। যখনই দেখবো তখনই আমাকে এরকম কথা শোনাতে থাকবে। তুমি এটা কখনো ভুলে যেও না যে আমি তোমার বউ হই। কখনো আমার কোনো শখ পূরণ করতে পারে না। কোনো ব্যাপার না, সোজা আঙ্গুলে যদি ঘিটা না ওঠে না, তো এই আঙ্গুলটা আমি বেঁকাতে ভালো করে পারি। বৌমা, কে বারবার বেল বাজাচ্ছে? গিয়ে দেখো না, আমি ঠিক করে পুজোও করতে পারছি না। আরে একটা পার্সেল এসেছে মা। বৌমা, সকাল থেকে অনেক পার্সেল এলো, কি আছে এইসব পার্সেলে? আসলে মা, আমি ঘরের জন্য রেশনের জিনিসপত্র অর্ডার করেছিলাম। কি? আরে গত সপ্তাহে পুরো বাজার করে নেওয়া হলো না আমাদের, আজকে আবার? দেখো বৌমা, মেয়েরা না বাড়ির লক্ষ্মী হয়, কম খরচে তোমাকে সংসার চালানো জানতে হবে। আরে আমিও তো এই বাড়িতে বউ হয়েই এসেছিলাম না, কিন্তু মোহনের বাবার কাছে আমি কোনোদিন অকারণে টাকা চাইনি, কম খরচে আমি পুরো সংসার চালিয়েছি। তো আপনি এমন কিছু উদ্ধার করে ফেলেননি, কম খরচায় ঘর চালানো এমন কিছু কাজ নয়। হ্যাঁ, আমার কথা তো তোমার মাথায় কোনোদিনই ঢুকবে না, কিন্তু একটা কথা শুনে রাখো, যদি এইভাবেই তুমি চলতে থাকো না, তাহলে একদিন আমার ছেলেকে তুমি রাস্তায় দাঁড় করাবে, ভিখারি করে ছাড়বে ওকে। পেয়ে গেছি আমি আমার ডিজাইনার শাড়ি। এবার যখন এটা আমি পরে বাইরে বেরোবো না, তখন সবাই দেখে হিংসা করবে, বিশেষ করে ওই চুমকি দিদি। খুব দেখাচ্ছিলেন ডিজাইনার শাড়ি, দেখেছো? এবার আমার কাছেও চলে এসছে ডিজাইনার শাড়ি।
জাহ্নবী, তুমি সাহস কি করে পেলে আমাকে না জিজ্ঞেস করে আমার ক্রেডিট কার্ড ইউজ করার? আমি পাগল হয়ে গেছি তোমার এই শপিং এর জন্য। একই দিনে তুমি ক্রেডিট কার্ডের লিমিট শেষ করলে। জাহ্নবী, তুমি বুঝতে পারছো না কেন? আমি ভীষণ সাধারণ একজন মানুষ, খুব সাধারণ স্যালারি আমার। এত ক্রেডিট কার্ডের বিল আমি কোত্থেকে ভরবো? তুমি তো এমন করে বলছো জানো আমি তোমার কোনো খেয়ালই রাখি না। আমার চুমকি দিদির মতো একটা শাড়ি লাগতো, তাই আমি অর্ডার করে নিয়েছি। ওনার ওরকম অহংকার আমার না একদম ভালো লাগে না মোহন। আর এমনিও আমি না তোমার অনেক টাকা বাঁচিয়েছি। এবার বলো কি করে? আমি বলছি, আমি না তোমার ক্রেডিট কার্ড দিয়ে যে জিনিসপত্রগুলো কিনেছি না, তাতে কত টাকা ডিসকাউন্ট ছিল তুমি জানো? পুরো 50%। জাহ্নবী, কয়েকদিন আগেই তো আমি তোমাকে 15,000 টাকা দিলাম এই শাড়িগুলোর জন্য, কসমেটিক্সের জন্য। তাহলে আবার কেন তোমার এত টাকার দরকার পড়লো? বিয়ের আগে তোমার মা বলেছিল তুমি নাকি ভীষণ সাধারণ মেয়ে, সাধারণ ভাবে তুমি বাঁচো। এই তোমার সেই সাধারণ? দেখো মোহন, আমার মাকে নিয়ে না কোনো কথা বলবে না তুমি। আর শোনো, তুমি যদি সেটা সহ্য করতে না পারো না, সেটা তোমার প্রবলেম, আমার নয়। স্বামীর কাজ হলো তার বউকে আরাম শান্তিতে সুখে রাখা আর তার প্রয়োজন পূরণ করা। আর তুমি করেছো সেটা? কখনো সেটা নিয়ে ভেবেছো একবারও? না, শুধু আমাকে সবসময় লেকচার দিতে থাকো। গিয়ে শেখো চুমকি দিদির হাজবেন্ডের থেকে কত কি সে নিয়ে আসে নিজের বউয়ের জন্য। ইম্পোর্টেড পারফিউম, কখনো ডিজাইনার শাড়ি, কখনো আবার সোনার ব্যাঙ্গেলস। আর তুমি কি নিয়ে আসো? তুমি তো কিচ্ছু নিয়ে আসো না। তুমি শুধু এসে আমাকে লেকচার দিতে থাকো। দেখো জাহ্নবী, অনেক হয়েছে। এবার আমি তোমাকে আর একটা টাকাও আমি দেবো না, দেখে নিও। ঠিক আছে, দিও না, আমি নিজেই নিয়ে নেব। হাই, কেমন আছো তোমরা? জানো আজ তোমাদের একসাথে এখানে কেন ডেকেছি? একটা খুশির খবর দেওয়ার আছে। আর খুশির খবরটা হলো আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আর সেটাও দিল্লির খুবই জনপ্রিয় একজন বিজনেসম্যানের সাথে। আর তোমরা জানো বিয়ে কিন্তু পরের মাসেই। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, বিয়েতে আসার ইনভিটেশন তোমাদেরকে আজ থেকেই দিয়ে রাখছি আমি। সবাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও এখন থেকে। তোমরা জানো বিয়েটা হচ্ছে রাজস্থানের একটা বিরাট বড় লাক্সারিয়াস 5 স্টার হোটেলে। পুরো এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে। ও মাই গড, আই ক্যান টেল ইউ, ছেলের বাড়ি এত বড় লোক, এত বড় লোক, এত বড় লোক যে কিন্তু ঠিক আছে, আমার বড় কি কারোর থেকে কম নাকি? হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে ওদের থেকে এক পা এগিয়ে থাকতে হবে। ফ্যাশন, জুয়েলারি, জামা কাপড়, এভরিথিং, সব দিক থেকে, বুঝেছো? আরে আমি তো 4-5 রকমের ডিজাইনার শাড়ি নেব, আর প্রত্যেকটা ফাংশনে আমি আলাদা আলাদা শাড়ি পরব। এই তো গুড গার্ল। কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই। এবার কি করে আমি রেডি হব? কি পরবো আমি? আরে চুমকি দিদি, তোমার চুড়িগুলো কি সুন্দর! কোথা থেকে নিয়েছো? কল্যাণী জুয়েলার্স থেকে, দিল্লির ভীষণ জনপ্রিয় ডিজাইনার্স জুয়েলার্স। 24 ক্যারেটের আসল সোনা একদম। যাই হোক, এসব তুই কি করে জানবি? তুই তো বোধহয় এখন এটাও জানিস না যে মার্কেটে সোনার প্রাইস কত চলছে। কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি 80,000 টাকা। আমি আর কি করব? আমার বরটাও না সব সময় আমাকে দামি দামি গিফটস কিনে দেয়। এই নাও চা। জাহ্নবী, আজ কিন্তু তোমার মাকে নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার কথা। মনে রেখো। আমি না আমার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট জানি, তোমার আর বলার দরকার নেই। কাল সন্ধ্যাবেলায় আমি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম। আরে বাহ। মোহন, ডক্টরের কাছে গেলে ফিজও তো লাগবে, তো তুমি এক কাজ করো, তুমি তোমার ডেবিট কার্ডটা আমায় দিয়ে যাও, ঠিক আছে? জাহ্নবী, ফিজের ব্যাপারটা তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি শুধু মাকে সময় মতো ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যাও, এটাই অনেক, ঠিক আছে? এই ফালতু বিজ্ঞাপনগুলো দেখো না তুমি। এরা ফালতু ডিসকাউন্টের নাম করে লোকজনকে ফাঁসায়, তারপর লুটে নেয় ওদের।
আমি রেডি হতে গেলাম। অফ, তাও আবার ৮০,০০০ টাকায়। সোনার বালা, চুমকি দিদি খুব বলছিল না লেটেস্ট ডিজাইনের সোনার চুড়ি। যখন সেরকম চুড়ি আমার হাতে দেখবে না, তখন বুঝতে পারবে মুখ একদম মুড়ো জ্বালা দেওয়া হবে। আজকের এই জাঁকজমকময় পৃথিবীতে যে কেউই সুন্দর আর ভীষণ আকর্ষণীয় হতে চায়। ই কমার্স বা অনলাইনে অর্ডার দেওয়ার সুবিধার্থে বাড়িতে বসেই আমরা ফ্যাশনেবল জামা কাপড় আর নানা রকমের জুয়েলারি অর্ডার করতে পারি। বিশেষ করে মহিলারা যারা প্রচুর জামা কাপড় কিনতে চান, কিন্তু যখন এই শখটা একটা নেশায় পরিণত হয়, তখন এর পরিণাম খুবই বিপজ্জনক হতে পারে। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আজ খরচ আর কেনা বেচার এমন এক ঘটনা আপনাদের সামনে এনেছি যার পরিণাম খুবই নির্মম ও দুঃখজনক। জাহ্নবী, যার অপ্রয়োজনীয় খরচা করা একটা নেশায় পরিণত হয়। এমনকি আমরা যদি এটাকে রোগ বলি তাও বাড়াবাড়ি হবে না। এমনকি কোনো জিনিস কেনবার আগে ও মোহনের আর্থিক অবস্থার কথা কখনোই ভাবত না। মোহন আর তার মা শান্তি তাকে বিভিন্নভাবে বোঝাবার পরেও ও নিজের এই নেশাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারেনি। জাহ্নবী কি নিজের এই নেশাকে কন্ট্রোল করতে পারবে, নাকি ওর এই খারাপ অভ্যেসের ফলে মোহন আর তার পরিবারের লোক আরও সমস্যার মুখে পড়বে? আসুন দেখা যাক। মোহন, আমার মনে হয় তুমি একজন খুব ভালো মানুষ, আর পার্সোনালি আমার এটা মনে হয় যে তুমি এই কাজটা করতে পারবে। থ্যাংক ইউ স্যার। আমাদের স্কুলের বিকাশের জন্য ট্রাস্টি তাদের প্ল্যান নিয়ে তৈরি। এই কাজটাকে কমপ্লিট করার জন্য ট্রাস্ট চাইছে যে ছুটি শুরু হওয়ার আগেই আমাদের যেটা লক্ষ্য ৫ লাখ টাকা জোগাড় করার, সেটা যাতে কমপ্লিট হয়ে যায়। স্যার, আমি পুরো চেষ্টা করব যাতে পুরো ব্যাপারটা ভালো করে হয়ে যায়। ভেরি গুড। এক্সকিউজ মি স্যার। ইয়েস, এই নিন পার্সেল স্যার। না না, আমি এটা অর্ডার দিইনি, আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। জানেন না স্যার, এই দেখুন আপনার বাড়িরই তো অ্যাড্রেস রয়েছে স্যার, আর বিলও রয়েছে। পুরো ৩৮,০০০ টাকার জিনিস আপনি অনলাইনে অর্ডার করেছেন। দেখুন ভাই, আমার চাই না, নিয়ে যান আপনি। অর্ডারটা রিসিভ করতেই হবে, আর পেমেন্টও করতে হবে আপনাকে স্যার। অর্ডারটা যদি না লাগে তাহলে অনলাইনে গিয়ে আপনি ক্যান্সেল করে দিন স্যার। জাহ্নবী, জাহ্নবী, হ্যাঁ, এটা কি হচ্ছে কি এসব? হ্যাঁ, তুমি কি করতাম? আমি কি করতাম? আর হ্যাঁ, তুমি তো আমাকে টাকাই দাও না। আমাকে সব পূরণ করার জন্য কিছু না কিছু তো করতেই হবে, বুঝেছ? এইভাবে কি দেখছো? করে দাও না পেমেন্ট বাবু, করে দাও না পেমেন্ট। তারপর মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে না? তারপর ওনার ওষুধ কেনা, যাওয়া আসা, বাড়ির কাজ সব তো আমাকেই করতে হবে। তুমি তো জানো কত খেয়াল রাখি আমি তোমার, আর তুমি আমার জন্য এটুকু পেমেন্টও করতে পারছো না। করে দাও। প্রিন্সিপাল স্যারও তো বসে আছে না, উনি কি ভাববেন? আপনিও বলে দিন পেমেন্ট। আমি দিচ্ছি। এই নিন পিন স্যার। বাবু, পিনটা দাও না। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে? এরকম মুখ করে আছো কেন? হ্যাঁ, চুমকি দিদির বোনের বিয়ে তো, সেজন্য কিছু শাড়ি আর মেকআপের জিনিস অর্ডার করেছিলাম। তুমি কি চাও আমি সেই পুরোনো একই শাড়ি পরে যাই? হ্যাঁ, তুমি চাও না আমাকে বিয়ে বাড়িতে সব থেকে সুন্দর লাগো? ঠিক করেছি না আমি? বলো, আমি গিয়ে মাকে দেখছি রেডি হয়েছেন কিনা। আই এম সরি স্যার। ইটস ওকে মোহন, এতে সরি বলার কোনো প্রয়োজন নেই। মনে হচ্ছে অনেক দায়িত্ব রয়েছে তোমার একার কাঁধের উপরে। তোমার ওয়াইফকে দেখে তো মনে হয় না যে কোনো কিছু নিয়েই সে কম্প্রোমাইজ করে। এনিওয়েজ, আমি শুধু এটা চাই মোহন যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব
ট্রাস্টকে টাকা জোগাড় করে দিয়ে দাও, নাহলে ট্রাস্টি সদস্যদের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। আর যদি তা হয় তাহলে আমাদের স্কুলের আর বিকাশ কোনোদিনও সম্ভব হবে না। সো ইউ টেক কেয়ার। আমি চলি এখন। আরে বৌমা কি করছো? এসো না। হ্যাঁ হ্যাঁ মা, আসছি আসছি আসছি। এই দেখো, আরে এটা বন্ধ করো না। তুমি তো জানো আমার সিঁড়ি ভাঙতে কত কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আরে হাতটা দাও না। অদ্ভুত কাজ সব। সাবধানে সাবধানে। এখানে নিয়ে এসছো যখন, ডাক্তার তো দেখাবেন নাকি? এই তো মা, একটা মেসেজ হ্যাঁ, এসেছিল, চলো, শুধু সেটাই চলো, দেখছিলাম। চলো। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। রুমকি দেবীর নামে একটা আজকে অ্যাপয়েন্টমেন্ট হবে। জাস্ট গিভ মি 1 মিনিট। ম্যাম আপনি এই ফর্মটা ফিল আপ করে দিন। মা আপনি গিয়ে ভেতরে বসুন, আমি ফর্ম ফিল আপ করে আসছি, ঠিক আছে? ঠিক আছে। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। হ্যালো ম্যাডাম, আমি আশা ফিজিওথেরাপি ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে আছি। আপনার পার্সেল এসে গেছে? এসে গেছে পার্সেল? পার্সেল এসে গেছে? ওকে দাদা, আমি না 2 মিনিটে আসছি। ওকে ম্যাডাম। মা আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে। পার্সেল এসে গেছে? হ্যাঁ ম্যাডাম, এসে গেছে আপনার পার্সেল। ৮০,০০০ টাকা ক্যাশ দিন আর এখানে একটা সাইন করে দিন। এখানে সাইন করতে হবে? আরে দাদা, আমার পার্স তো ভেতরে রাখা, আমার টাকাও ওর মধ্যে, তো আমি নিয়ে আসি। না না ম্যাডাম, আগে ক্যাশ দিতে হবে, তারপরে আপনি সাইন করতে পারবেন। আপনি যে কি বলেন না দাদা, ৮০,০০০ টাকা কেউ হাতে নিয়ে ঘোরে নাকি? কি যে বলেন না আপনি। আমি ভেতরে যাচ্ছি আর টাকাটা নিয়ে আসছি, মাত্র 2 মিনিট লাগবে। আরে ম্যাডাম, আমি 2 সাইনটা তো মিনিটেই করে দেন আসছি ম্যাডাম, দাদা। শুনুন। আরে গেল কোথায়? হ্যাঁ, আরে ওয়াশরুমে কেউ এতক্ষণ থাকে নাকি? একে তো তাড়াহুড়োয় আমি আমার ফোনটা আনতে ভুলে গেছি। মা একটা ফোন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারেন। বাবা, আমি এখানে ডাক্তারের কাছে এসেছি বৌমার সঙ্গে। জানি না আমাকে এখানে বসিয়ে রেখে কোথায় চলে গেল। বলে গেল যে ওয়াশরুম থেকে আসছি, কিন্তু এখনো তো এলো না বাবা। মা তুমি চিন্তা করো না, হয়তো কোনো চেনাশোনার সঙ্গে দেখা হয়েছে, কথা বলে আসছে হয়তো। তুমি তো জানোই ওকে। আচ্ছা মা, একটা কাজ করছি, আমি নিজেই তোমাকে নিতে আসছি। তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, আমি আসছি। ধন্যবাদ। Thank you. মা। আরে ম্যাডাম, হ্যাঁ বলুন। এখানে চম্পা अग्रवाल নামে কোনো মেয়ে আছেন? হ্যাঁ আমি একবার চেক করে দিচ্ছি। না, এই নামে তো কেউ নেই এখানে। এটা কিভাবে সম্ভব?
এই অ্যাড্রেসেই তো উনি পার্সেলটা চেয়েছিলেন, আর একটু আগেই তো ওনার হাতে পার্সেলটা দিলাম, উনি ওটা নিয়ে এখানে চলে এলেন। কিন্তু এখানে তো এই নামের কেউ নেই। কেউ নেই এই নামে? তার মানে ওই মহিলাটা আমার সাথে ফ্রড করলো। যদিও পার্সেল নিয়ে চলে যায় তাহলে আমার চাকরি চলে যাবে। কোথা থেকে দেবো আমি এতগুলো টাকা? আরে দাদা, আমার কাছ থেকে পার্সেল নিয়ে যিনি ভেতরে গেলেন ওনাকে বাইরে বেরোতে দেখেছো? দেখিনি আমি। আমার কাছে এসে গেছে সোনার চুড়ি। এবার সবাইকে দেখাবো সোনার চুড়ি, বিশেষ করে ওই চুমকি দিদিকে। এই দেখো মহারানী এখানে এসে বসে আছেন। হ্যাঁ, আমি তোমার জন্য হাসপাতালে বসে রয়েছি আর তুমি চলে এসছো। আমাকে নিয়ে এলে না কেন হাসপাতাল থেকে? আসলে মা। জাহ্নবী, তোমার সাহস কি করে হয় মাকে হসপিটালে একা ফেলে আসার? তুমি ভালো করেই জানো মা ঠিক করে হাঁটতে পারে না, তারপরেও তুমি এটা কি করে করলে? আরে বাবা, তুই কাকে কি বলছিস? আমি তো আগে থেকেই জানি তোর এই যে বউ না ও বাড়ির লোকের কথা ভাবে না বাড়িটার কথা ভাবে। দিন রাত শুধু মোবাইল নিয়ে বসে আছে, সারাক্ষণ ফোনে। জানি না নিজের জন্য কি কি সব কিনতে থাকে। প্রত্যেক দিন দেখো একটা করে নতুন পার্সেল আসছে বাড়িতে। আর তুই আমার ছেলেটা সারা দিন পরিশ্রম করছিস, স্কুলের পরে আবার টিউশন দিচ্ছিস বাচ্চাদের, আর এই মহারানী সব খরচ করে দিচ্ছে শুধু সাজগোজের পেছনে। আরে তোমার লজ্জা করলো না? নিজের বুড়ি শাশুড়িকে হাসপাতালে বসিয়ে চলে এলে তুমি। কিসের জন্য লজ্জা হবে মা? হ্যাঁ, আমাকে তো আর কোনো পাগল কুকুরে কামড়ায়নি যে আমি আপনাকে হাসপাতালে ছেড়ে ফিরে চলে আসবো। এমার্জেন্সি ছিল, সেই জন্যই। এমার্জেন্সি? কিসের এমার্জেন্সি? ওই গুপ্তা বাবু আছে না আমাদের প্রতিবেশী, উনি আমাকে ফোন করে ডাকলেন। উনি আমায় ফোন করে বললেন যে তোমাদের বাড়ি থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে যদি বাড়িতে আগুন লেগে যায় তাহলে। আমি তো বাড়িতে তাড়াহুড়ো করে এলাম, এসে দেখলাম সেরকম কিছুই হয়নি। আমি বেরোচ্ছিলাম হসপিটালে যাব বলে, তখন দেখলাম তোমরা চলে এলে। এবার আমি বললে তোমরা থোড়ি না বিশ্বাস করবে আমার কথা, আমাকে তো শুধু বকবেই তোমরা। জাহ্নবী, যদি এরকমই ব্যাপার হয় তাহলে মাকে বা আমাকে তো তোমার জানানো উচিত ছিল। আমি যদি বলতাম তাতে কি হতো? হতো তো সেটাই যেটা তোমরা চাইছো। সব সময় শুধু আমার উপর তোমরা চেঁচাতে থাকো, কথা শোনাতে থাকো। আমার তো মনে হয় আমি এই বাড়িতে পাগল হয়ে যাব, পুরো পাগল। আরে জাহ্নবী শোনো, জাহ্নবী। যবে থেকে এই বাড়িতে এসেছি না তখন থেকে এটাই শুনছি, এটা কিনো না, ওটা কিনো না, এটা খুব দামি, ওটা খুব দামি। যেন আমার ইচ্ছের কোনো দামই নেই এদের কাছে। নিজেরা যেমন ভিখারির মতো বসে থাকে তেমনই চায় আমি ওদের মতো ভিখারি হয়ে বসে থাকি। যেমন ছোট লোক তেমন ছোট ভাবনা। কথায় বলে যে কোনো নেশার পরিণাম খুবই খারাপ হয়ে থাকে। ঠিক সেরকমই প্রয়োজনের থেকে বেশি কেনাকাটা করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে, আর সেটাও তখন যখন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে না। নিজের খরচের নেশাকে সম্পূর্ণ করতে জাহ্নবী ঠকানোর উপায়কে বেছে নিল, আর এই সব কিছু করতে ও বেশ আনন্দও পাচ্ছিল। কিন্তু ও তখনও এটা বুঝতে পারেনি ওর এই বদ অভ্যেস ওকে ভুল রাস্তায় পরিচালিত করছিল, যার পরিণাম অত্যন্ত ভয়ানক হতে চলেছে। স্যার, পুলিশ স্টেশনে যাচ্ছি আমি। কেন? চম্পা আগরওয়ালের নামে আমি একটা কমপ্লেন করতে চাই। কি হয়েছে? স্যার, ৮০,০০০ টাকা পার্সেল নিয়ে চলে গেছে, টাকা না দিয়ে। তুমি টাকা না নিয়ে পার্সেলটা দিয়েছো কেন? স্যার, আমি ওই মেয়েটাকে ছাড়বো না স্যার। আরে বাহ, কত সুন্দর দেখতে, খুব দামি না এটা? কোথা থেকে বানিয়েছিস? দুবাইয়ের ডায়মন্ডস, মুম্বাইয়ের বিখ্যাত ডিজাইনারকে দিয়ে বানিয়েছি এটা। আমার বোনের বিয়েতে পরবো। সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর দেখতে, দেখে তো মনে হচ্ছে অনেক দাম। তো
সস্তার জিনিস কিনি নাকি আমি? 2 লক্ষ টাকা দাম এটার, পুরো 2 লক্ষ। লাখ টাকা ডায়মন্ড সেট? কোনো ব্যাপার না চুমকি দিদি। সস্তা জিনিসের শখ আমারও নেই। এবার আমিও বিয়ে বাড়ির জন্য এরকমই ডায়মন্ড সেট নেব, তাতে যাই হয়ে যাক না কেন। কিন্তু আমার কাছে তো টাকাই নেই। হে ভগবান, তাড়াতাড়ি একটা কোনো ব্যবস্থা করে দাও না, যাতে চুমকি দিদির মতো এরকম সেট আমিও নিতে পারি। দেখো শঙ্কর, তুমি চাইলে কাল আসতে পারো। না ম্যাম, আমাকে আজই মোহন স্যারের সাথে দেখা করতে হবে। পরের সপ্তাহ থেকে আমার 10th এক্সাম স্টার্ট হচ্ছে। এবার যদি আবার আমি ফেল হয়ে যাই তো বাবা আমাকে আর পড়তে দেবে না। তারপর আবার আমাকে ওই বাবার ফালতু বিজনেস সামলাতে হবে। এটা আমি একদম করতে চাই না। যদি মোহন স্যার আমাকে পড়ান না, তাহলে আমি একদম পাশ করে যাব। 2 লক্ষ টাকা দাম এটার, পুরো 2 লক্ষ। হ্যাঁ, দেখো টিউশনে এটা কি গ্যারান্টি যে তুমি পাশ করতে পারবে? কি গ্যারান্টি আছে? তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতেই পারি। কি সাহায্য ম্যাডাম, বলুন না। শঙ্কর, দেখো এক্সামের আগে না আমি তোমায় কোয়েশ্চেন পেপার এনে দিতে পারি। পাশ করতে চাও তো? তো আমি না তোমাকে পেপার এনে দিতে পারি। তার জন্য তোমায় আমাকে না 2 লাখ টাকা দিতে হবে। বলো, রাজি আছো? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। কি? বলো বলো। আমি আপনাকে শুধু 1 লাখ টাকাই দিতে পারি, তার বেশি দিতে পারবো না ম্যাডাম। 1 লাখ টাকা আমি মায়ের কাছ থেকে রাজি করিয়ে নেব, কিন্তু বাবা তো একদমই রাজি হবে না। প্লিজ ম্যাডাম। আচ্ছা, 1 লাখ টাকা? কোনো ব্যাপার না, তুমি তো ছোট বাচ্চা। ঠিক আছে, তোমাকে আমি 1 লাখ টাকাতে পেপার এনে দিয়ে দেবো। থ্যাংক ইউ ম্যাডাম। 1 লাখ টাকা, ঠিক আছে? যাও 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 যাও। হ্যাঁ ম্যাডাম, যাও, তোমার কাজ হয়ে যাবে, যাও। থ্যাংক ইউ। হে ভগবান, দারুণ কাজ করলে তুমি। 1 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর 1 লাখ টাকা আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে নেব। হ্যালো, হ্যাঁ গঙ্গারাম বাবু বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না জাহ্নবী সিংহ বলছি। আমি আপনাকে অর্ডার করেছিলাম না, ওই যে 2 লাখ টাকা ডায়মন্ডের নেকলেস সেটটা। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি ওটা রেডি করতে থাকুন। আমি আজকে সন্ধ্যাবেলা ওটার অ্যাডভান্সও পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই নাও তোমার 10th এর কোয়েশ্চেন পেপার। থ্যাংক ইউ ম্যাম। এবার স্কুলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে তোমার এই মার্কস দেখে। ম্যাম, এই নিন টাকা। টাকা? ম্যাম আমি যাই। হ্যাঁ যাও 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 যাও, লেট হয়ে যাবে তোমার। থ্যাংক ইউ। না না দাদা, এমন কোনো ব্যাপারই নয়। আমি আসলে কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই ফোন করতে পারিনি আপনাকে। আর আজকে আমি গিয়ে আপনাকে বাকি টাকাও দিয়ে দেব। আপনার অ্যাডভান্স তো আমি আপনাকে দিয়ে দিয়েছি, তাই না? এটুকু ভরসা তো আপনি আমায় করতেই পারেন। বিষয়টা অ্যাডভান্স দেওয়ার ব্যাপার নয়, আপনার ডায়মন্ডের সেটটা তৈরি হয়ে গেছে। আপনি 1-2 দিনের মধ্যে এসে বাকি টাকাটা দিয়ে দিন, আর আপনার ডায়মন্ড সেটটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয়ই, ঠিক আছে, থ্যাংক ইউ। হে ভগবান, এবার আমি কোথা থেকে 1.5 লাখ টাকার ব্যবস্থা করবো এত তাড়াতাড়ি? 50,000 তো আমি ওখানে দিয়ে দিয়েছি, আর 50,000 তো নিজে খরচ করে ফেলেছি। আগামী 2-1 দিনের মধ্যে আমাকে অ্যাডভান্সের টাকাটাও তো ওনাকে দিতেই হবে। কোথা থেকে এই টাকা এনে দেবো? আর এই ডায়মন্ডের সেট যদি এখন না পাই, তাহলে আমি বিয়ে বাড়িতে কি করে যাব? আর বিয়েতে সব থেকে সুন্দর আমাকে কি করে লাগবে? পাগল হয়ে যাবো। আমি কোথা থেকে আনবো আমি এত টাকা? না 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 না,
আমার ডায়মন্ডের সেট চাই, আমাকে সব থেকে সুন্দরী দেখতে লাগতে হবে। হ্যাঁ প্রিন্সিপাল স্যার, হ্যাঁ স্যার, ওনার সঙ্গে দেখা করেই আসছি। হ্যাঁ স্যার, সমস্ত স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি স্যার, টোটাল 5 লাখ টাকা, 3 লাখ টাকার চেক আর 2 লাখ ক্যাশ। স্যার আমি কাল সমস্ত টাকাটা স্কুলের অ্যাকাউন্টে দিয়ে দেবো, আর আমাদের স্কুলের উন্নতি অবশ্যই হবে। খুব ভালো মোহন, তোমার উপর গর্ব হচ্ছে আমার, এটাই আমি আশা করেছিলাম। ওকে, সি ইউ। হ্যাঁ স্যার, বাই স্যার। চেকগুলো তো এখানে, ক্যাশটা কোথায়? জাহ্নবী, জাহ্নবী, 2 লাখ টাকা কোথায়? জাহ্নবী, মোহন, মোহন, কোথায় তুই মোহন? শর্মা বাবু, আপনি কি ব্যাপার? আপনি চিৎকার করছেন কেন? আমার ছেলেকে ঠকিয়ে টাকা নিতে তো লজ্জা করলো না? আরে তুই তো মাস্টার নয়, চোর। কিন্তু আমি কি করেছি? কি করেছিস? হ্যাঁ, এত বড় কাণ্ড বাঁধিয়ে যদি আমার টাকা ফেরত না পাই না, তাহলে তোকে কিন্তু আমি মেরে মেরে শেষ করে ফেলবো। কিসের টাকা? কোন টাকার কথা বলছেন? আমার ছেলে সব সত্যি কথা বলে দিয়েছে আমাকে। কিভাবে তোর স্ত্রী আমার ছেলেকে পরীক্ষায় পাশ করার আশা দিয়ে 1 লাখ টাকা নিয়েছে, আর কিভাবে ও পরীক্ষার মিথ্যে প্রশ্নপত্র দিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আমার টাকা ফেরত দে, নয়তো। আরে কি করছেন কি আপনি? আমার ছেলে এরকম খারাপ কাজ কিছু করতেই পারে না, এসব কাজ আমার বউই করতে পারে। কে করেছে আর কে করেনি মাসিমা, তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে আমার 1 লাখ টাকা পুরো ফেরত দিতে হবে। 24 ঘন্টা সময় দিচ্ছি তোকে, 24 ঘন্টার মধ্যে আমার পুরো টাকাটা ফেরত চাই, নয়তো আমি এই ঘটনা স্কুলের সবাইকে বলে দেবো। আর তারপরে তোর এমন অবস্থা করব যে তুই কোনো স্কুলে আর মাস্টারি করতে পারবি না। শর্মা বাবু প্লিজ দেখুন, এই ব্যাপারটা স্কুল অবধি নিয়ে যাবেন না, আমি হাত জোড়ো করছি। দেখুন, আমি আপনার ছেলে থেকে টাকা নিইনি। এই ব্যাপারটা যদি আমি জানতাম তাহলে আমি আপনার ছেলের সঙ্গে এটা হতে দিতাম না। প্লিজ, আমি আপনার সামনে হাত জোড়ো করছি, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন প্লিজ। 24 ঘন্টা সময় দিচ্ছি তোকে, আমাকে আমার পুরো টাকাটা ফেরত দিতে হবে, নয়তো এর ফল ভোগ করার জন্য তৈরি থাকিস। চ বাবা। এভাবে কথা বলছেন কেন দাদা? শুনো না কি বলে গেল। জাহ্নবী 1 লাখ টাকার জন্য একটা বাচ্চাকে নকল কোয়েশ্চেন দিয়েছে। আমার ব্যাপারে, আমার মান সম্মানের ব্যাপারে ও একবারও ভাবলো না। জাহ্নবী ম্যাডাম, হ্যালো স্যার। স্যার, আমি গঙ্গারাম জুয়েলার্স থেকে এসেছি। অ্যাকচুয়ালি জাহ্নবী ম্যাডাম একটা ডায়মন্ডের সেট অর্ডার করেছিলেন, সেটাই ডেলিভার করতে। ডায়মন্ডের সেট? কই দেখি। এটা তো ভীষণ দামি মনে হচ্ছে। দেখুন, আমাদের কাছে এটা কেনার জন্য টাকা নেই, আমরা অর্ডার করিনি। আপনি এটা নিয়ে যান প্লিজ, নিয়ে যান। না স্যার, জাহ্নবী ম্যাডাম তো এর টাকা আগেই দিয়ে দিয়েছেন। টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার। কত টাকা দিয়েছে এটা? 2 লাখ টাকা উনি জমা করিয়েছিলেন, তাও ক্যাশে স্যার। প্রথমে 50,000 টাকা অ্যাডভান্স করেছিলেন, আর সকালে 1.5 লাখ টাকা।
আমার স্কুলের ট্রাস্টের টাকা দিয়ে ও এটা কিনেছে। মা, আমার স্কুলের ট্রাস্টের টাকা, আপনি এটা নিয়ে যান প্লিজ। আসুন ইন্সপেক্টর, আসুন। এই হলো ওর স্বামী আর এই হচ্ছে ওর শাশুড়ি। কোথায় গেল আপনার বৌমা? কোথায় সেই চোরটা? অনলাইন ফ্রড করেছে সে, তাও আবার আমার নাম ব্যবহার করে। ফ্রড করেছে? হ্যাঁ, ৮০,০০০ টাকার সোনার কঙ্কন আনিয়েছে আর তারপর টাকা না দিয়ে পালিয়ে গেছে। আর তারপর আবার আমার নাম ব্যবহার করছে সব জায়গায়। উনি একেবারে সত্যি কথা বলছেন। আপনার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ডাকুন ওনাকে। এত কষ্ট করে আমি এই সমাজে আমার সম্মান তৈরি করেছি, জাহ্নবী সবকিছু মাটিতে মিশিয়ে দিল। চুরি, ফ্রড, পেপার বেচে। কেন কেন জাহ্নবী? আমি তো তোকে আগেই বলেছিলাম এই মেয়েটা একদিন সব শেষ করে দেবে, তাই করলো এই অপয়ামে। আরে ইন্সপেক্টর সাহেবও আমাদের বউ নয়, আমাদের জন্য এখন অভিশাপ। কিন্তু আপনার বৌমা কোথায়? ওনাকে আমাদের সঙ্গে থানায় যেতেই হবে। যান, ডাকুন ওনাকে। ওকে তো আমি ছাড়বো না। জাহ্নবী, 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 দেখো জাহ্নবী, আমি জানি তুমি এখানেই আছো। চুপচাপ বাইরে এসো, আমি তোমার সব কুকীর্তি জানতে পেরেছি। লুকিয়ে থেকে কোনো লাভ নেই, বাইরে এসো। জাহ্নবী, 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 লজ্জা লাগা উচিত তোমার। তুমি ১ লাখ টাকার জন্য ওই বাচ্চা ছেলেকে নকল পেপার বেচেছো, ৮০,০০০ টাকার অনলাইন ফ্রড করেছো তুমি। আর ওই ২ লাখ টাকা যেটা আমার স্কুলের ট্রাস্টে ছিল, সেই টাকা দিয়ে তুমি ডায়মন্ডের সেট কিনেছো। একবারও আমার ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে তুমি ভাবোনি। আমার পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো তুমি। এইসব মিথ্যে কথা আমি কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। তুমি তো জানো। বলো জাহ্নবী, আমি তোমাকে ভীষণ ভালোভাবে জেনে গেছি। তোমাকে বারবার বিশ্বাস করে আমি ভুল করেছি। চলো, পুলিশ তোমাকে নিতে এসেছে। না, আমি কাউকে ঠকাইনি, আমি কারোর থেকে টাকা নিইনি। আর তুমি যেই টাকাটার কথা বলছো না, ওটাই নিশ্চয়ই তুমি কোথাও রেখে ভুলে গেছো। আরে চোরও চুরি করার পরে স্বীকার করে নেয় যে সে চুরি করেছে। আর এক তুমি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছ। তোমার সামনে সত্যি রয়েছে, তবুও মানছো না। জীবনের সব থেকে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। ভাই মারা যাওয়ার পরে আমি ভেবেছিলাম আমি তোমাকে বিয়ে করব, তাহলে তোমার জীবনটা বাঁচবে, যাতে আমার ভাইয়ের আত্মাও শান্তি পায়। কিন্তু না, তুমি আমাদের ব্যাপারে একদমই ভাবোনি। পরিবারের সম্মান নষ্ট করেছো তুমি। জাহ্নবী, তুমি যার থেকে ধার নিয়েছো, যাদের ধোঁকা দিয়েছো, সেই সব টাকা তুমি নিজেই দেবে, বুঝেছো? আমি নিইনি কোনো টাকা মোহন, তুমি আমায় বিশ্বাস করো। তাই নাকি? তুমি কিচ্ছু করোনি? তাহলে বলো ওই 2 লাখ টাকা কোত্থেকে এলো? ওই 2 লাখ টাকা যেটা আমার স্কুলের ট্রাস্টের টাকা ছিল, কোত্থেকে এলো তোমার ডায়মন্ড সেটের টাকা? বলো। চলো জাহ্নবী, চলো। তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। জাহ্নবী, 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 উনি তো আর বেঁচে নেই। জাহ্নবীর কেনাকাটার এই লালসা একটা পরিবারকে নষ্ট করে দিল, আর মোহনের মতো এক ভদ্র ছেলের হাতে একটা বড় অপরাধ হয়ে গেল। আমাদের গুরুজনেরা এই কথাটা সব সময় বলেন, তুমি ততটাই ব্যয় করো যতটা তোমার আয়। কিন্তু জাহ্নবী নিজের চাহিদাকে পূরণ করতে এমন এক নেশায় মেতে উঠল যা ওকে শেষ করে দিল। এমনকি ওর নিজের জীবনও হারাতে হলো। যদি সময় থাকতে ও নিজের অভ্যেসকে বদলাতে পারত, তাহলে ওর পরিবার এমন সমস্যায় পড়ত না। আর আজ জাহ্নবী নিজে বেঁচে থাকত। নিজের আয়ের থেকে বেশি ব্যয় করা আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। এই জন্য আপনি নিজের জীবনকে যদি সঠিকভাবে পরিচালনা করতে চান, তাহলে এটা খুব দরকার আপনি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে কন্ট্রোল করতে পারেন আর নিজের পরিবারকে আনন্দে ভরিয়ে রাখতে পারেন। একটা সমীক্ষা অনুযায়ী
অনলাইন শপিং করা একটা মানসিক রোগের পরিস্থিতি তৈরি করতে পারে। এই রোগে ভুক্তভোগী মহিলা বা পুরুষ যখন অনলাইন শপিং করে তখন তার পরিবারে আর্থিক অবনতির সূত্রপাত ঘটে, আর তার সঙ্গে পরিবারের মধ্যে নানা অশান্তিও শুরু হয়ে যায়। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের অন্য একটা এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ আপনি সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।